ভোটের আগে কলকাতার গার্ডেন ব্রিজের বহুতল ভেঙে পড়ায় ইতিমধ্যেই বঙ্গ রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রী জাভেদ খান। তার কাছেই জানবো, দাদা, এই ভোটের আগে আবারও একটি বিপর্যয় কিভাবে দেখছেন? দেখুন, অ্যাক্সিডেন্ট কোনো জায়গায় হতে পারে। কাল দিল্লিতে একটা বিল্ডিং পড়েছে, একজন মারা গেছে, দুজন নিহত হয়েছে। তার 3 দিন আগে গুজরাটে একটা ব্রিজ রিপেয়ার হয়েছিল, সেখানে ব্রিজটা 3 দিনের মাথায় ভেঙে পড়েছে, 141 জন মারা গেছে। তার জন্যে কোনো ইস্যু নেই, কেউ বলছে না। আজকে এটা দুঃখজনক যারা এখানে গার্ডেন ব্রিজে মারা গেছেন বিল্ডিংয়ে। অবৈধ নির্মাণ কোনো জায়গা হতে গেলে আমরা কন্ডেম করি সবসময়। মেয়রের পুরো চেষ্টা আছে ফিরহাদ হাকিমে, যাতে অবৈধ কিরম সে এরকম কনস্ট্রাকশন না হয়, তার কিরম সে বন্ধ করা যায়। সে অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কথা আছে, এই ধরনের কনস্ট্রাকশন কলকাতা অনেক বড় শহর, 300 বছর পুরনো শহর। তার মধ্যে প্রায় 14 থেকে 16 লাখ প্রিমিসেস আছে, বাড়ি আছে। সেইখানে কারোর পক্ষে সম্ভব নেই কি সব জায়গায় নজরদারি করে রাখা। এই যেখানে স্টাফ কম, যেখানে ম্যান পাওয়ার কম, এবং কলকাতা দিনে দিনে বাড়ছে, সেই জায়গায় যারা করছে এলাকার মানুষের উচিত আমাদের খবর দেওয়া, পুরসভাকে প্রশাসনকে খবর দেওয়া এবং সহযোগিতা করা। এবং যেই যারা আজকে বলছেন কিরম সে অবৈধ নির্মাণ, মানুষ মারা গেছে, আমি তাদের বলছি, শিবালিকা যখন বিল্ডিং ধস নিয়েছিল 91-এ, সেই সময় কিরম সে কেন আপনাদের মন্ত্রী এবং মেয়র কেন রিজাইনেশন তখন করেনি, সেটা প্রশ্নের উত্তর দেবেন। আজকে সুপ্রিম কোর্টের অর্ডার থাকার পরে সিআর অ্যাভিনিউতে, সীতারঞ্জন অ্যাভিনিউতে কিরম সে যেখানে সিপিএমের পার্টি অফিস একটা বিল্ডিং আছে, সে বিল্ডিংটা ভাঙা হলো না কেন? সিপিএম জামানা তৈরি হচ্ছে। সত্যনারায়ণ পার্কের উপরে কিরম যে পাশে বিল্ডিংটা যে 14 তলা বিল্ডিং ছিল, সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, তারপরেও 2টো ফ্লোর ভেঙে বাকিটা ভাঙা হলো না কেন? আজকে প্রশ্নগুলো অনেক আছে। সঞ্জীবনী টাওয়ার রাজারহাটের পিছনে, এবং তার সঙ্গে আর একটা টাওয়ার আছে, সেটাও কিরম যে কোর্ট অর্ডার দিয়েছিল, রায় দিয়েছিল ভেঙে দেওয়ার জন্যে। তখনকার চিফ সেক্রেটারি তিনি ভাঙেননি কেন? তখনকার গভর্নমেন্ট ভাঙেনি কেন? এটা তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। প্রশাসনকে আরও অ্যাক্টিভ হতে হবে, এটা আমরাও বুঝি, আপনারাও বলেন। প্রত্যেকটা মানুষকে অ্যাক্টিভ হতে, সচেতন হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আইনটাকে আরও সরল করতে হবে। এই মানুষ যারা বস্তিতে থাকেন, তাদের কাগজপত্র ঠিকানা এনসিতে পড়ছে, তাদের জায়গা, সে বিল্ডিংয়ের প্ল্যান পাচ্ছে না, সংসার বড় হচ্ছে, সে কিরম সে অন্য জায়গা ফ্ল্যাট কিনতে পারছে না, এত দাম বেশি হয়ে যেতে। তা সে কিরম সে যদি এখানে স্যাংশনটা তাড়াতাড়ি 1 মাসের মধ্যে পায়, তাহলে ও কেন অবৈধ তৈরি করতে যাবে না? এটা একটা দিক আছে, দেখো। দ্বিতীয় হচ্ছে, এটা কর্পোরেশন সেলও করেছে তাদের জন্য, যাতে ঠিকা এজেন্সির ওইখানে বিডিও, ঠিকা কন্ট্রোলার সব বসে করতে, কিন্তু আরও যাতে স্পিড আপ হয় সেটা দেখতে হবে। এবং তার সঙ্গে আবার বলবো কি, আজকে বিকাশ ভট্টাচার্য যখন কিরম সে মেয়র ছিলেন, তখন এই কিরম সে মাদুদুহাতে যে কিরম সে অ্যাডেড এরিয়া ওয়েটল্যান্ডের উপরে যে কিরম যে বসত হয়েছে, সেইখানে যা ঘর বাড়ি হয়েছে, তো তিনি কেন তখন ভাঙতে পারেননি, রুখতে পারেননি? সেই প্রশ্নটা সিপিএম দেবে কি? আর তার সঙ্গে পামার বাজার থেকে নিয়ে চিংড়িহাটা পর্যন্ত যে কর্পোরেশনের জায়গা দখল করে তার উপরে কিরম সে অবৈধ নির্মাণ হয়েছে, তখন সিপিএম যেমন তারা কোনো অ্যাকশন নেয়নি কেন? এই উত্তরটা সিপিএমকে দিতে হবে, কংগ্রেসকে দিতে হবে, সবকে দিতে হবে। কিন্তু সেখানে দাঁড়িয়েই তো প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছে যে তিনি যদি মেয়র পদে থাকতেন, তিনি তাহলে তার দায় এড়াতে পারতেন না। ফিরহাদ হাকিম নিজে বলে দিচ্ছে, আমি কি করে জানবো? সেখানে তিনি বিধায়ক, তারপরেও কিন্তু তিনি এই কথা বলছেন। রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে, সে যারা দাবি করছে অ্যাকশন নেওয়ার জন্যে, রেল মন্ত্রীর বিরুদ্ধে কী অ্যাকশন হলো? হাতরাসে কিরম সে একটা মহিলাকে রেপ করা হলো, পুড়িয়ে দেওয়া আমরা দলিত মেয়েকে, তার উপরে কিরম সে পুলিশের এবং প্রধানমন্ত্রী, হোমমন্ত্রীর কিরম সে উপরে কী অ্যাকশন হলো? এসব অবাস্তব প্রস্তাব, অবাস্তব। আজকে যারা এইসব কথা বলছেন তাদের আমরা প্রশ্ন করি, আপনারা আপনাদের ভূমিকা পালন করেছিলেন কি? শিবালিকা হোক, কলিন লেনে যে বিল্ডিংটা ধস নিয়েছিল, অনেকগুলো মানুষ মারা গেছিলো, আপনারা কোনো সেই সময় পদত্যাগ করেছিলেন? আপনারা গভর্নমেন্ট কিছু করেছিল? আজকে ফিরহাদ হাকিম, সোহন চ্যাটার্জি যেটা কথা বলছে, সোহন চ্যাটার্জি তো আজকে আমাদের মেয়র ছিল সে সময়,
তো ওনাকে আমার প্রশ্ন হচ্ছে, আপনার সময় তো সবচেয়ে বেশি কিরম যে জল জল মানে কিরম সে ওয়েটল্যান্ডটা এনক্রোচ হয়েছে, আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? আপনি তো মেয়র ছিলেন, আপনি দায়িত্ব নিয়েছিলেন কিছু? আজকে সেই প্রশ্নটা আপনি জোকাতে যে কিরম যে মহেশতলা জোকাতে যে কিরম যে ওয়ার্ডগুলো 3টে ওয়ার্ডগুলো অ্যাড করলেন, ওইখানে যে জলসহা ছিল ওকে ভরাট করে এখানে আপনি স্যাংশন দিয়েছেন, রাস্তা করেছেন, সব করেছেন, আপনি তাহলে তার জন্য দায়ী নেই? অতীন ঘোষ কী বলছে, অতীন ঘোষ তার উত্তর দেবে, ওর কাছ থেকে নেবেন। জিনিসটা হচ্ছে, যদি অতীন ঘোষ এই কথাটা বললেন তাহলে উনি ডিপটি মেয়র, ওনারও তো দায়িত্ব আসে। উনি কি বলতে পারেন কি আমি আমার দায়িত্ব নেই? কালেকটিভ লিডারশিপ হয়। আজকে সরকার যখন আমরা চালাই মন্ত্রিসভায় কালেকটিভ ডিসিশনে মাইসিতে মেয়র কেরম সে ক্যাবিনেটে যখন হয় ওইখানে সবার উপরে দায়িত্ব এসে যায়। আজকে বলা খুব সহজ, আজকে 2000-এর উপরে ডিপ্লেটেড বিল্ডিং আছে শহরের মধ্যে। আমি বলছি কিরম যারা এই প্রশ্নগুলো উঠছেন মেয়র কেন দায়ী এড়াচ্ছেন, তাহলে যারা ওই মেয়র ইন কাউন্সিলের মেম্বার আছে, মেয়র ইন কাউন্সিলের, তারা আজকে এই বিল্ডিংগুলো যেটা কিরম সে ডিপ্লেটেড আছে তার মধ্যে মানুষ বিপজ্জনক বিল্ডিংয়ের মধ্যে আছে, তাদের প্রাণ বাঁচানোর জন্য কি প্রোগ্রাম প্ল্যান নিয়েছেন, ওই বিল্ডিংগুলো ভাঙবার জন্য কী নিয়েছেন, উত্তর দিতে পারবেন? কেন নেননি এতদিন, সে উত্তর দিতে পারবেন? দিতে পারবেন না। দেখুন, জিনিসটা হচ্ছে এটা আমার অধীনে দপ্তর নেই, কিন্তু সে ব্যবস্থা চিফ মিনিস্টার অলরেডি ঘোষণা করেছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেটা ইলেকশন কমিশনের কাছে পারমিশনের জন্য গেছে, ওরা অনুমোদন দিতে গেলে, অ্যালাউ করতে গেলে আমরা দিতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে, প্রাণ যাদের চলে গেছে তাদের তো ফিরে আনা যাবে না। 100 ঘন্টা আগুন লেগেছিল নন্দরাম মার্কেটের উপরে, তিরপালপট্টি নন্দরাম মার্কেটে। তখনকার মুখ্যমন্ত্রী, তখনকার দমকল মন্ত্রী কি পদত্যাগ করেছিলেন? কোনো ব্যবস্থা নিয়েছিলেন? গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নিয়েছিল? গভর্নমেন্টের আইনে যেটা হবে, আমাদের মানবিক সরকার, আমাদের নেত্রী গেছেন, নিজে ঘোষণা করেছেন। আজকে ফিরাদ হাকিম ওইখানে যাচ্ছে, দেখছে, মনিটর করছে, নতুন কোনো বিল্ডিং না হয়, পুরনো যেটা আছে বিল্ডিংয়ের মধ্যে লোক আছে। আজকে হাইকোর্ট অর্ডার দিচ্ছে একদিকে ভাঙবার, আর একদিকে স্টে করে দিচ্ছে। একদিকে ভাঙবার যখন অর্ডার দিচ্ছে, তো ওই লোকগুলো যারা আছে বিল্ডিংয়ের মধ্যে, তাদের কি দোষ? তাদের কিরম যে আজকে পুনর্বাসনের হাইকোর্ট ব্যবস্থা করছে না কেন? তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করছে না কেন? করুক, তাহলে তো হবে। এইটা বলা খুব সহজ, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে অনেকগুলো আইনের ব্যাখ্যা আছে, ওটা দেখে করতে হবে। এবং যারাই আজকে বলছেন বস্তি এলাকাতে তো বিল্ডিং ভাঙা হয়েছে, যারা বড় লোক আছে, যারা পয়সাওয়ালা আছে, তারা ইলিগাল বিল্ডিং কনস্ট্রাকশন করছে। তাদের কটা বিল্ডিং বিকাশবাবু ভেঙেছেন, কটা বিল্ডিং কিরম সে আগের কংগ্রেস সরকারের সময় তারা ভেঙেছেন, কটা বিল্ডিং শোভন চ্যাটার্জি ভেঙেছে। একটা তথ্য আমি চাই দিক কি আমরা এটা ভেঙেছি, তাহলে আমি জানবো। আমি শোভন চ্যাটার্জি যেটা বলছেন তাকে আমি প্রশ্ন করছি কি আপনারা কিরম সে যখন মেয়র ছিলেন সেই সময় কিরম সে জলা জমিন, ঠিকা টেনেন্সি, ওয়াকাফের জায়গা সব ওর উপরে বিল্ডিং স্যাংশন কীরকম আপনি করলেন? কীরকম আপনি কিরম সে কবরস্থান যেটা ব্যারিয়াল গ্রাউন্ড আছে তার উপরে বিল্ডিং এর অনুমোদন দিলেন তৈরি করবার? এসব উত্তর কেউ দিতে পারবে না, বিকাশবাবু দিতে পারবে না। হ্যাঁ, যাতে সামনে আর আগামী দিন না হয় তার জন্য আইনটাকে কীরকম আরও সিম্পল করা যায়, আরও এফেক্টিভ করা যায়, সেদিকে নজর দিয়ে কমিটি করে, সব পার্টিকে নিয়ে কমিটি করে একটা তৈরি হোক নতুন রুলস, নতুন গাইডলাইন্স, তাহলে যাতে সাধারণ মানুষ যা আছে হ্যারেস না হোক, বিল্ডিং প্ল্যান যাতে 1 মাসের মধ্যে পেয়ে যাক। আজকে কিরম সে বিধাননগর আর সল্টলেকে কিরম যে 75% কভারেজ এরিয়া পাচ্ছে বিল্ডিংয়ের জন্য, আর আমাদের কর্পোরেশনে 50%। তো 50%-এ কিরম সে 2 কাঠা জায়গার উপরে 1 কাঠা জায়গার উপরে কনস্ট্রাকশন যদি অ্যালাউ করে, তাহলে বাকি গরিব মানুষ কোথায় যাবে? আজকে যে বিপজ্জনক বিল্ডিং আছে সেখানে যারা থাকছে তাদের তো আর্থিক সমতা নেই কি তারা ফ্ল্যাট কিনবে। তারা সেই জন্য বলছে আমরা মরে যাব, এখানে থাকবো, আমরা বিল্ডিং ওইখানে তৈরি রিপেয়ার হচ্ছে না, তৈরি করতে দিচ্ছে না বাড়িওয়ালা গরিব যারা আছে। সেইখানে কী সমাধান করবে কোর্ট, কী সমাধান করবে কিনা যে বিকাশবাবু, কী সমাধান করবে শোভন চ্যাটার্জি? আসুন, বসুন, কিরম সে আইনটাকে সংশোধন করুন, ইজি করুন, যাতে ফিউচারে 1 মাসের মধ্যে বিল্ডিং প্ল্যানটা যাতে পাওয়া যায়।
যাতে বস্তির মানুষ ইমিডিয়েট ব্যবস্থা করতে পারে, এইসব দিকে নজর রেখে যাতে ভবিষ্যতে এই ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। আমাদের প্রজন্মকে আমরা বলতে পারবো, আমরা চেষ্টা করেছি আইন করে যাতে তোমাদের সুরক্ষিত রাখা যায়। কিন্তু যারা শুধু ক্রিটিসাইজ করছেন, সমালোচনা করছেন, তাদের পলিটিক্যাল উদ্দেশ্য। মমতা ব্যানার্জি কিরম হচ্ছে দুর্নীতির মধ্যে কোনো জায়গায় তার যোগ দেখাতে পারবে না, কেউ কোনো রকম প্রশ্রয় দেয় না। মমতা ব্যানার্জি নিজের পার্টির মন্ত্রীদের, নিজের পার্টির কিরম সে কাউন্সিলরদের আর কিরম সে যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে 1 মিনিট সময় লাগায় না। আজকেও আমাদের এইখানে কাউন্সিলর, অনেকগুলো কাউন্সিলর জেল খাটছেন, অনেকগুলো মন্ত্রী জেল খাটছেন, তাদের পাশে কিন্তু সরকার নেই, মমতা ব্যানার্জি নেই। আর যারা বলছে এটা দিল্লি না, এটা পশ্চিমবঙ্গ, এইখানে মানুষরা বুঝিয়ে দেবে ধানে কত চাল হয়। মমতা ব্যানার্জি গায়ে হাত দিয়ে দেখুক। আমরা বলছি পালিয়ে যাবে, ইডিও থাকবে না, সিবিআইও থাকবে না, আর কেন্দ্রীয় বাহিনীও থাকতে পারবে না, ঠেকাতে পারবে না। এটা আমরা চ্যালেঞ্জ করে বলছি। একদমই বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে নিলাম কিন্তু জাভেদ খানের সাথে। আর এরকম ধরনের খবর দেখতে অবশ্যই চোখ রাখতে হবে 24 আওয়ার্স টিভির পর্দায়। কলকাতা থেকে ক্যামেরায় বিক্রমের সাথে ঋতুপর্ণা রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।